আমরা যারা রাজনীতি করেছি কখনোই ফাঁকি দেইনি, না নিজেকে, না দলকে, না দেশকে। কিন্তু এমন কোনো কারণ আছে কিনা যে যেটার কারণে আসলে আপনারা আমার কারণটা যেটা মনে হয় এক কথায়, সেটা আমরা নারী। আমরা কোটা পছন্দ করি না, আমি কোটার বিপক্ষে। মানুষ হিসেবে আমরা কাজ করেছি, নারী হিসেবে কাজ করি নাই, কেউই না। কিন্তু নারী হিসেবেও যে কোটাটা দিয়েছেন, মানুষ হিসেবে বাদই দিলাম, সেখানেও প্রথম 2-3 জন হলে আমরা এই 2-3 জন থাকার কথা, সেখানেও কিন্তু আসে না। আরো আমাদের আরো বাইরে আরো কয়েকজন আছে যারা পেয়েছে, তারা উত্তরাধিকার সূত্রে পুরুষের শূন্য কোটাগুলো ফিল আপ করার জন্য তারা এসছে। বিএনপি কবে থেকে করি আসলে নিজে মনেও পড়ে না। ঠিক আমাদের 3 জনেরই একই অবস্থা। আমি কমন কথা কিছু বলছি। আমরা 90-এর আন্দোলন পেয়েছি, 90-এর আন্দোলন করেছি, তারপরে কখনো আমরা এই 3 জন ঘরে ফিরে যাইনি। অন্তত এটা কেউ বলতে পারবে না। যখন যে প্রয়োজনে দল আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছে, আমরা চেষ্টা করেছি একদম 100% বিবেককে আপনার শক্তিশালী রেখে। আমরা কিন্তু জেল জুলুম হুলিয়া এইসবের ভয় করি নাই। অনেক সময় আমাদের সহকর্মীরা, আমাদের সিনিয়র নেতারা আমাদেরকে যে সামনের কাতারে রেখেছে, অনেক সময় নিজের সেই সিএফটির জন্য নারীদেরকে যেভাবে রাখা হয়, কিংবা নিজেরা যে কাজটা করতে পারে না সেই কাজটা করার জন্য আমরা কিন্তু আমাদের সমস্ত মেধা দিয়ে, আমাদের সমস্ত প্রাণচাঞ্চল্য দিয়ে যে আমরা এই কাজটা করেছি। আমরা লেখাপড়া করেছি প্রাতিষ্ঠানিকভাবে, কিন্তু আমরা কখনো আলাদা চাকরির জন্য যাইনি, কোনোখানে ওরকম ধান্দার জন্য যাইনি যে দলের জন্য নিজেকে সঁপে দেওয়া একরকম বলতে পারেন। যেহেতু আমি চাকরির অ্যাপ্লিকেশন করি নাই এবং আমার বিশ্বাসী 3 জনের কেউই এরকম করে নাই, সেহেতু আমরা তো দলের জন্য খাটবো, এটা একটা প্রাতিষ্ঠানিকভাবে আমরা কাজ করেছি দলে। সত্যি কথা, মানুষ যেমন 1, 2, 3 থেকে মাস্টার্স করে বা আরো কিছু করে, আমরা ঠিক এইভাবেই করেছি। কিন্তু আমরা অবাক হয়ে যাই, সব মানুষের বয়স বাড়ে, আমাদের বয়সটা বাড়ে না। এখানে কোথায় যেন আমরা আটকে থাকি। একজন শিশু শিল্পী যেমন পরিপূর্ণভাবে বড় হওয়ার পরেও অনেক সময় জনগণের দৃষ্টিতে শিল্পী হতে পারে না, আমাদেরও মনে হয় এই অবস্থা। আমরা 3 জনই ছাত্রদল করা। ছাত্রদল করার পরে যে আমাদের ভাইয়েরা, যেমন আমাদের সঙ্গে যারা রাজনীতি করেছে, আমাদের অনেক অনুজরা, তারা মনোনয়ন পেয়েছে ছাত্রদল করা। আমরা খুশি হয়েছি, আমরা অখুশি না। কিন্তু আমাদের দৃষ্টিতে আমরা নারীর ঊর্ধ্বে উঠতে পারলাম না। এই যে নারীর ঊর্ধ্বে না উঠতে পারার যে কষ্টটা সমস্ত বাংলাদেশ, অথচ বাংলাদেশ কিন্তু এটা মনে করে না। বাংলাদেশের জনগণ আমাদেরকে যারা চিনে, তারা কিন্তু এইটুকু মনে করে যে আমরা সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, দলের প্রয়োজনে আমরা নিজেদেরকে পরীক্ষা দিয়ে পরীক্ষিত হয়ে পাশ করার চেষ্টা করেছি। বাট এখানে কেন আমরা জানি না, আমি জানি না, ওরা বলতে পারবে ওদেরটা। আমি জানি না আমাদের ফলটা কোথায়, আমার ফলটা কোথায়। একটা মানুষকে কখন চিন্তা করা হয়, দেখেন একটা সিনিয়র নেতা কয়দিন এলাকায় যায়, ধরেন স্ট্যান্ডিং কমিটি, আমি নিজেকে ওটা মনে করি না, কিন্তু আমাদের লেভেলেও তো স্ট্যান্ডিং কমিটি হয়েছে, আমাদেরও তো একটা বয়স হয়েছে। তারা কয়দিন এলাকায় যায়? আমরা কিন্তু যতটুকু পেরেছি, এবং তাদেরকে বাংলাদেশে চিনে বা না চিনে, আমাদেরকে কিন্তু চিনে। একজন চেনা মানুষের কিন্তু আপনার সুপরিচিত হতে বেশিক্ষণ লাগে না, পরিচিত আপনার মুখ থাকলে। কুপরিচিত হতেও বেশিক্ষণ লাগে না। আপনি কুপরিচিতদের নির্ণয় করলেন, সুপরিচিতরা ঝরে পড়ে গেল, এটা তো হতে পারে না। আমার কাছে কেন, কিভাবে, কি জন্য আমি জানি না। এটার পিছনে নেপথ্যের কারণগুলো কি আমি জানি না। এটা জানতে খুব ইচ্ছা করে যে কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায়। এই যে এতটা কষ্ট করলাম, এটা কিন্তু আমাদের ন্যায্য হিস্সা। খুব বেশি কিছু আমাদের জন্য এটা দিলে কম হতো না। দলের ত্যাগী নেতাকর্মীরাই তো দলের মনোনয়ন পায়, পরবর্তীতে তারা দেশ চালায়। আমরা যদি ধরেন বিসিএস এ জয়েন করতাম, আমাদের সহকর্মীরা কিন্তু অনেক আরো 5-6 বছর আগে ডিসিএসপি হয়ে গেছে, এখন প্রায় সচিবের কাছাকাছি। তো আমরা যদি ব্যবসা করতাম, ব্যবসারও কিন্তু ওই অবস্থা, ওই লেভেলে অনেকে পৌঁছে গেছে। তো আমরা যারা রাজনীতি করেছি কখনোই ফাঁকি দেইনি, না নিজেকে, না দলকে, না দেশকে। তাহলে আমরা কেন একই জায়গায় পড়ে থাকবো? এটা আমার প্রশ্ন। এটা আপনাদেরকে এমন কোনো, বিশেষ করে 3 জনকে একই কারণেই নমিনেশন বঞ্চিত করার কারণ আছে কিনা আমি জানি না। 3 জন আপনারা তো সবসময় অনেকটাই প্রতিযোগিতার সাথে রাজনীতি আন্দোলন করবার চেষ্টা করেছেন, কেউ কেউ বেশিও করেছেন এখানে, কেউ কেউ কম করেছেন। কিন্তু এমন কোনো কারণ আছে কিনা যে যেটার কারণে আসলে আপনারা আমার কারণটা যেটা মনে হয় এক কথায়, সেটা আমরা নারীর ঊর্ধ্বে আমরা উঠতে পারলাম না দলে।
একটা দলে পুরুষদের মাইন্ডসেটের অন্য মধ্যে নারীদেরকে নারীর দিয়ে- বাইরে, আমি এটাও বলছি, আসলো না। যে নারীরা এসছে তারা কিন্তু নারীর কোটায় আসে নাই। আমরাও কোটা পছন্দ করি না, আমি কোটার বিপক্ষে। মানুষ হিসেবে আমরা কাজ করেছি, নারী হিসেবে কাজ করি নাই, কেউই না। কিন্তু নারী হিসেবেও যে কোটাটা দিয়েছেন, মানুষ হিসেবে বাদই দিলাম, সেখানেও প্রথম 2-3 জন হলে আমরা এই 2-3 জন থাকার কথা, সেখানেও কিন্তু আসে না। আরো আমাদের যারা আরো পেয়েছে বাইরে তারা নারী আরো কোটায় কয়েকজন পায়নি, আছে যারা পেয়েছে, তারা উত্তরাধিকার সূত্রে পুরুষের শূন্য কোটাগুলো ফিল আপ করার জন্য তারা এসছে। পুরুষের শূন্য কোটায় যদি ওইখানে অ্যাডাল্ট পুরুষ থাকতো হয়তো তারা আসতো না। কেউ কারো আত্মীয় স্বজন গুম হয়েছে, তাদের প্রতিনিধিত্ব করতে আসছে। কেউ মারা গিয়েছে, তাদের প্রতিনিধিত্ব করতে আসছে। যদি ওইখানে পুরুষটা অ্যাডাল্ট থাকতো বা পুরুষটার সমস্যা মানে কম থাকতো, তাহলে হয়তো নারীটা আসতো না। তো সেই হিসেবে প্রতিনিধিত্ব করতে আসছে, এটাকে আমি নারী মনে করি না, একদমই মনে করি না এটাকে নারী। আর আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের লিডার। কোনো লিডারকে আমি নারী পুরুষ মনে করি না, উনি একদম সবকিছুর বাইরে। উনি বিএনপির এই মুহূর্তে কর্ণধার। তো আমরা ওনাকে ওই ভাবে চিন্তা করে অভ্যস্ত, ওটা কোনো নারীর কোটা হতে পারে না। বাকি So, 9 জন দেয়া তাহলে হয়েছে। বাকি 9 জনকে আপনি হিসাব করেন, একজনও পাবেন না আমাদের মতো মাঠে হাটে খেটে খাওয়া কেউ আসছে। কতদিন অ্যারেস্ট হয়েছি, কিভাবে পুলিশের সাথে যুদ্ধ করে ছুটে নিতে হয়। এখানে কিন্তু 3 জন সম্পর্কে বাংলাদেশের মানুষ ওয়াকিবহাল। কিভাবে আমরা আমাদের প্রতিনিয়ত আমরা যুদ্ধের শিকার হয়েছি, আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। রাতে টকশো করেছি, দিনে মিছিল করেছি। রাতে টকশোটা করতে গেলে যে পড়ালেখা করতে হয়, পড়ালেখা ছাড়া কিন্তু আপনি সাংবাদিক, আমাকে ডাকবেন না। আমার ভেতরে যদি কোনো কিছু না বের হয় ভেতর থেকে, আপনি আমাকে ডাকবেন না। আমি যতই আপনাকে কনভিন্স করার চেষ্টা করি না, সবচেয়ে ঝুঁকিপূর্ণ ছিল এটা ঝুঁকিপূর্ণ। এবং কথা প্রত্যেকটা বলাটাও তো একটা বিষয় ছিল। প্রশ্নের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, অপেক্ষা করতে হয়। যে কোনো প্রশ্ন আপনি আমাকে করতে পারবেন না। এবং একজন সাংবাদিক জেনে বুঝেই প্রশ্ন করে যে এই প্রশ্নের উত্তরটা যেন না দিতে পারে বা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য যে স্টাডি করতে হয়, আমরা অন্য জায়গায় সময় ব্যয় করি নাই, ধান্দা করি নাই, চাঁদাবাজি করি নাই, কোনো কাউকে কষ্ট দেই নাই। আমরা এই সময়টা আমাদের সংসারকে বরং কম সময় দিয়েছি, দিয়ে এখানে আমরা সময় দিয়েছি। সেইখানে আমাদের ফলটা কোথায়? এটা যদি আমি আপনার মাধ্যমে আমি যদি তাদেরকেও প্রশ্ন করি, এটা কি খুব বেশি কঠিন প্রশ্ন হবে? কিন্তু আপনারা যে পাননি, আপনি ব্যক্তিগতভাবে এখনো পর্যন্ত পাননি, যদিও আমাদের যতটুকু শুনেছি এটা হয়তো রিভিউ করার একটা সুযোগ আর রয়েছে আপনার দলের পক্ষ থেকে। এখনো পর্যন্ত চূড়ান্ত করা নিয়ে যেগুলো ঘোষণা দেওয়া হয়েছে এগুলি সম্ভাব্য বলা হচ্ছে। আপনার অঞ্চলে আমি যদি পার্টিকুলার আপনার কথা বলি, আপনাকে বঞ্চিত করার পেছনে কি আসলে অন্য কোনো কারণ রয়েছে কিনা? আমি ঠিক বলতে পারবো না। আমি যাকে আসলে দিয়েছে আপনার অঞ্চলে তার ব্যাপারে মানে আমি এটাও বলতে চাই না, যেহেতু দল করি, দলের প্রতি আনুগত্য আছে। আপনি সাংবাদিক, আপনি আমার জায়গায় আপনি না, আপনি আপনার জায়গা থেকে দেখেন কেন তাকে দেওয়া হয়েছে, কেন তাকে দেওয়া হয়েছে। অনেক ধরনের বিষয় শুনছি, অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে আপনার অনেক যে রেফারেন্সের কারণে দেওয়া হয়েছে, আবার অনেক কিছু বিনিময়ও দেওয়া হয়, এরকম কোনো কারণ রয়েছে? আমি এটার কিছুই বলবো না। এটা আমি আমি দলের উপরই রেখে দিয়েছি। আমার কথা হলো আমার যোগ্যতার অভাবটা কোথায়, এইটুকু আমার জানার ভীষণ কিউরিসিটি। এটা তো আমি জানতেই পারি একজন নাগরিক হিসেবে, একজন দলীয় কর্মী হিসেবে। সেটাকে জানার চেষ্টা করেছেন বা আপনি শুধুমাত্র জনাব তারেক রহমান তো সম্পূর্ণ সিদ্ধান্ত নেয় না, বাকিরা তো বাংলাদেশে রয়েছে, তাদের সাথে আমার প্রত্যেকের কাছে এই প্রশ্নটা, যে প্রশ্নটা একটা সময় আপনার ওইভাবে তারা দেওয়া সক্ষম হয় না। আপনি সাংবাদিক, এই দেশের বাইরের কেউ না, সেই হিসেবে আপনি আপনার প্রশ্ন থেকে আমরা তো বের করছি, কিন্তু আপনারা তো আরেকটু নিজেরা যেহেতু চেষ্টা করেছেন আপনাদের জায়গা থেকে, আপনারা তো আপনাদের যে অযোগ্যতা বলুন, যে কারণে আপনাদেরকে বঞ্চিত করা হচ্ছে, সেটা হয়তো আপনারা। আমি এইটুকু বলতে পারি, আপনি যে যাদের কথা বলছেন তারা অন্ধকারের লোক, যারা নমিনেশন পেয়েছে, আমি পাইনি। অন্ধকারে ছিল, গর্তে ছিল, তারা এলাকায় আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েট করেছে, আওয়ামী লীগের সাথে এখনো নেগোসিয়েট আছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে নেগোসিয়েট আছে। তো এই নেগোসিয়েট আমরা, এটা যদি আমাদের ব্যর্থতা হয়, কখনোই কোনো নেগোসিয়েশনে ছিলাম না, এটা যদি ব্যর্থতা হয় তাহলে আমার বলার কিছু নাই। আমি ব্যর্থতাটাকে মাথা পেতে নিলাম, জনগণের উপর রেখে দিয়ে, যে এই দেশের সততার কোনো দাম নাই, আমি এটাই মনে করি। সারা বাংলাদেশে আপনাদের ছাড়া 3 জন ছাড়া অন্যদেরকে বঞ্চিত করা হয়। বঞ্চিত বলতে আমি নমিনেশন দেওয়া হয়নি, এই
পুরো নমিনেশন দেওয়ার যে প্রসেসটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি প্রপারলি আপনাদের পছন্দ মতো, আপনারা যারা সবসময় সক্রিয়ভাবে রাজনীতি করেছেন, আপনারা সবাই কি সন্তুষ্ট কিনা? যে আমরা দেখেন, সন্তুষ্ট না যে অনেকভাবে আপনি নিশ্চয়ই জানেন, বাংলাদেশে বিভিন্ন সাইবার থেকে শুরু করে অনলাইন থেকে শুরু করে টেলিভিশন, রেডিও সবখানে থেকে এটা জেনে গেছেন। তো আমরাও এটুকু বলবো, আমাদের ভালো লাগতো যদি যারা নিবেদিত, যারা নির্যাতিত, যারা অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদের মধ্যে থেকে যদি সবাই মনোনয়নটা পায়। মনোনয়নটা কিন্তু শুধু একটা কারণের জন্য মনোনয়ন পাওয়া হয় না, বিভিন্ন আঙ্গিকে দেখা হয়। সে বিভিন্ন আঙ্গিকের মধ্যে যদি নিবেদিতরা নমিনেশনে এগিয়ে থাকে, তাহলে জনগণ তাদেরকে লুফে নেবে, দেশ তাদেরকে পছন্দ করবে এবং মনে করবে একটা সুন্দর সংসদ উপহার দিতে পেরেছে একটা দল, একটা দেশ বা একটা জাতি। আর যদি সেটার ব্যত্যয় ঘটে, তাহলে কিন্তু অনেক প্রশ্ন আসে, যেটা এখন প্রশ্নগুলো মুখে মুখে ঘুরছে। আমি আপনাকে সর্বশেষ এই পর্যায়ের একটা প্রশ্ন করব, অনেক বড় প্রশ্ন। সেটি হলো যে আপনারা এই তিনজন অতি পরিচিত, অনেক পরিশ্রমী নেত্রী, রাজনীতিবিদ হিসেবে সবাই জানে, আপনারা এত পরিশ্রমের পর যখন আপনাদের প্রত্যাশিত, সবাই তো এই আসলে সংসদে যাওয়ার জন্য বেশিরভাগ রাজনীতি করে, এটা স্বাভাবিক, রাজনীতি এটাই তো নিয়ম। আপনারা যখন এরকম ধরনের বঞ্চনার শিকার হন, বঞ্চনা বলতে আমি বলছি যে নমিনেশন বঞ্চিতর শিকার হন, তাহলে আসলে সামনের নারী রাজনীতির ভবিষ্যৎ কি হতে পারে বলে মনে করেন? দেখেন, নারী রাজনীতির ভবিষ্যৎটা আমি এক কথাই এখানে বলতে চাই যে 2008 সালে 11 সরকার যখন আরপিওতে দিল যে 2020 33% নারী, তৃণমূল থেকে শুরু করে, দেখেন ওইখানে সবগুলো দল 2020 আসার সময় সবগুলো দল, তখন কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্টের শাসন চলে, কিন্তু ওই একটা জায়গায় সবগুলা দল এক, তারা 25 পর্যন্ত টাইমটা বাড়িয়ে নিল। বাড়িয়ে নেওয়ার পরে এখন 25 চলছে। কবে, কখন, কিভাবে ওটা 30-এ রূপান্তরিত হয়েছে সেটাও আমরা পরে জেনেছি। তো এই যে এই জায়গাটায় পুরুষের মাইন্ডসেট যতদিন মানে এটা চেঞ্জ না হবে, আমাদের এরকমই হতে থাকবে। এটা দিনকে দিন, বরং আপনি ভাষা আন্দোলনের যদি ধরেন নারীর, আপনার বলছেন আমি লাইনটা শেষ করি, আপনার দলের প্রধান নারী এবং একটা পরিবর্তিত বাংলাদেশ এখন, এটা কোন আগের বাংলাদেশ না। আমার দলের শুধু নারী না প্রধান, আপনি ফ্যাসিস্টের দলেও প্রধান নারী ছিল, অনেককে চমক দেওয়ার জন্য কয়েকটা মন্ত্রীও দিয়েছিল, বেশ কিছু স্পিকারও দিয়েছিল। তারপরে এরশাদের যে তথাকথিত বিরোধী দল, সেখানেও নারী ছিল, বিরোধী দলীয় নেত্রী সেটা তথাকথিত, সেটাও নারী ছিল। তো এই নারীগুলো হচ্ছে আমার দৃষ্টিতে এক কথায় শব্দগত নারী। এইখানে আপনার সেই নারীদের, পুরুষরাই পিছন থেকে সমস্ত আঙ্গুলি হেলন করে, সমস্ত কাজ কারবার করে, সেখানে নারী, আমার কথা, আমি নারীও হতে চাই না একজন মানুষ হিসেবে। আমি সাগর ভাই, আপনাকে পার্টিকুলারলি বলি যে আপনার দলের শীর্ষ নেতারা তো আর জেনারেল পিপলের মতো না, তারা তো বুঝবার কথা। তাহলে সেখানে আপনি এটা জেনারেলাইজ করবেন নাকি এখানে আসলে একটা বড় ধরনের পরিকল্পিত বৈষম্য? আমি একটা টক শোতে বলেছিও যে একজন বাবা, আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা পড়ে 53% এবং বাংলাদেশে মেডিকেল কলেজগুলোতে নারীরা চান্স পেয়েছে 65%। তার মানে একজন বাবা নিরপেক্ষ না হলে, মেয়েদেরকে না পড়ালে লিবারেলি, তাহলে কিন্তু এটা হতে পারতো না। তার মানে একজন বাবা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু একজন নেতা কিন্তু ওইভাবে এগোতে পারে নাই। আমি কোনো দল ইন্ডিকেট করছি না, যদি হতো, আমি নারীটা বাদই দিলাম, এইখানে আমরা যদি তিনজন যদি পুরুষদের সাথে, যাদের সাথে কাজ করেছি, ওদের সাথে যদি আমাদেরকে নির্ণয় করা হয়, ওরা যে কাজ করেছে আমরাও সেই কাজ করেছি, তাহলে কেন ওদের মধ্যে থেকে 100 জনে 99 জন আসবে? আমাদের এখানে আসার আগে কেন নারী হিসেবে আমরা রূপান্তরিত হব? যে একটি বড় প্রশ্ন আপনি রাখলেন, আমি একই প্রশ্ন আমাদের দর্শকদের কাছে রাখলাম।